নেক্সট স্লাইডে যাও, নেক্সট স্লাইড। এখানে একটু সামারি করেছি। পার্টস অফ দ্য গল ব্লাডার: শেপ, ক্যাপাসিটি, লেংথ, পার্টস, ফান্ডাস, বডি এন্ড নেক। ফান্ডাস, বডি এন্ড নেক, এটা খুবই আমাদের একটা গল ব্লাডারের পার্টস গুলো মনে রাখা, আমাদের অপারেশন করার সময় অংশগুলো লাগবে আমাদের, ফান্ডাস, বডি, নেক। এখানে একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক আছে, হার্টম্যান পাউচ। তোমরা অ্যানাটমিতে পড়েছো, হার্টম্যান পাউচটাও পড়ে নেবে। এটা gallbladder is supplied by cystic artery. Cystic artery is a branch of right hepatic artery. Cystic artery is a branch of right hepatic artery. এই কথাটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইড। যে ফরমেশন হচ্ছে কিভাবে সেটা আমরা দেখলাম, যে রাইট লোব থেকে রাইট হেপাটিক ডাক, লেফট লোব থেকে লেফট হেপাটিক ডাক, দুটো এসে জয়েন করে কমন হেপাটিক ডাক। আর এখানে gallbladder থেকে হেপাটিক ডাক এন্ড সিস্টিক ডাক ইউনাইটেড এন্ড ফর্ম কমন বাইল ডাক। এখানে কমন বাইল ডাক্ট এটা লেংথ এটা দেওয়া হয়েছে 7.5 সেন্টিমিটার। কল পার্টস আছে, তোমরা পড়েছো অ্যানাটমিতে। নেক্সট স্লাইড। এম্পুলা অফ ভাটার, স্ফিংক্টার অফ ওডি, এম্পুলা অফ ভাটার, স্ফিংক্টার অফ ক্যালোটস ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, ক্যালোট সাহেব আবিষ্কার করেছেন, এজন্য এর নাম ক্যালোটস ট্রায়াঙ্গেল। 1891 সালে জিন ফ্রান্সকো ক্যালোট এটা আবিষ্কার করেছে, সেটা প্রয়োজন নেই আমাদের। এটা যে আমরা ল্যান্ডমার্কটা দিয়েছি ক্যালোটস ট্রায়াঙ্গেলের, এটা বেরিলাপের সাথে একটু মিলবে না, একটা অংশ মিলবে না। এখানে সুপিরিয়রলি আমরা দিয়েছি ইনফিরিয়র বর্ডার অফ লিভার, এটা হচ্ছে সুপিরিয়র ক্যালোটস ট্রায়াঙ্গেলের সুপিরিয়র বাউন্ডারি, ইনফিরিয়র বর্ডার অফ লিভার। নিচের বাউন্ডারি হলো, ইনফিরিয়র বাউন্ডারি হচ্ছে দ্য সিস্টিক ডাক, আর মিডিয়ালি হচ্ছে কমন হেপাটিক ডাক। কমন হেপাটিক ডাক যেখানে সিস্টিক ডাক এবং কমন হেপাটিক ডাক ওপেন করলো, মানে জয়েন হলো, তার উপরের অংশটা হলো কমন হেপাটিক ডাক। রাইট হেপাটিক ডাক আর লেফট হেপাটিক ডাক জয়েন করলো, জয়েন করার পরে অংশটুকু কমন হেপাটিক ডাক। এটা হচ্ছে মিডিয়ালি সিস্টিক ডাক ছিল, আর সুপিরিয়রলি হচ্ছে ইনফিরিয়র বর্ডার অফ লিভার। তোমাদের বেরিলাপে এখানে ইনফিরিয়র বর্ডার অফ লিভারের জায়গায় অন্যের ইম্পর্টেন্স হচ্ছে, আমরা যখন অপারেশন করব কোলেসিস্টেক্টমি, ওপেন অর ল্যাপারোস্কোপি, এই ক্যালোস ট্রায়াঙ্গেলটুকু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই ক্যালোস ট্রায়াঙ্গেল যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে আমাদের ইনজুরি হবার চান্স আছে। সিস্টিক আর্টারি নো, সিস্টিক আর্টারি তো আমরা কাটবো। সিস্টিক আর্টারি হচ্ছে কন্টেন্ট অফ ক্যালোস ট্রায়াঙ্গেল। আমি ক্যালোস ট্রায়াঙ্গেল আইডেন্টিফাই করলে তার ভিতরের যে কন্টেন্ট সিস্টিক আর্টারি, সেটা আমরা ওপেন অপারেশন হোক, ওপেন কোলেসিস্টেক্টমি অথবা ল্যাপারোস্কোপির সময় আমরা কাটবো। ল্যাপারোস্কোপির সময় আমরা ক্লিপ দিয়ে ক্লাম্প করবো, আর ওপেনের সময় আমরা সুচার ইউজ করি। কিন্তু যদি আমরা এই ক্যালোস ট্রায়াঙ্গেলটা আইডেন্টিফাই করতে না পারি, তখন আমরা যে এর আগের স্লাইডে দেখাইলাম যে সিস্টিক আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ রাইট হেপাটিক আর্টারি, তখন আমার এই সিস্টিক আর্টারির বলতে রাইট হেপাটিক আর্টারি ইনজুরি হওয়ার চান্স বেশি। দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ ক্যালোস ট্রায়াঙ্গেল। এটা মাথার একটা লিম্ব নোড অফ লাড, লিম্ব নোড অফ লাড। আমি এখানে একটা কোয়ারি দিয়ে রেগুলার টার্ন অর মনিহানস হাম। এটা শব্দটা কঠিন মনে হলেও তোমরা যদি বই খোলো তাহলে সুন্দর ছবি দেখতে পাবা, ক্যাটারপিলার টার্ন অর মনিহান হামসের। যেটা সেটা একটু টর্সোয়াস হয়ে কমন হেপাটিক ডাক্টের সামনে চলে আসে, তখন এটা ইনজুরি হবার একটা চান্স থাকে। এটাও খুব বেশি তোমাদের ধরার সুযোগ নেই। নেক্সট, কনসেন্ট্রেট রিজার্ভয়ার অফ বাইল, কনসেন্ট্রেশন অফ বাইল এন্ড সিক্রেশন অফ মিউকাস। গল ব্লাডারের যে মিউকাস মেমব্রেন থাকে, লাইনিং এপিথেলিয়াম, ও মিউকাস সিক্রেশন করে। এটা একটা ইম্পর্টেন্স আছে, এই মিউকাস সিক্রেশনের ইম্পর্টেন্স আছে, কনসেন্ট্রেশন অফ বাইলের ইম্পর্টেন্স আছে। তোমরা পরবর্তীতে যখন আমরা কিছু প্যাথোলজি পড়বো, বা এম্পায়াম অফ গল ব্লাডার এন্ড মিউকোসিল অফ গল ব্লাডার, এখানে মিউকোসিল অফ গল ব্লাডার কিভাবে ফরমেশন হয় সেখানে এই কথাটা লাগবে যে গল ব্লাডার মিউকাস সিক্রেশন। আমাদের যে ফাংশনস অফ দ্য গল ব্লাডারের থার্ড পয়েন্ট, যে সিক্রেশন অফ মিউকাস, এটা তখন মাথায় আসে। কি বাইল কি দিয়ে তৈরি? 97%, ওয়াটার 97%, বাইল সল্ট, ফসফোলিপিড, কোলেস্টেরল, বিলিরুবিন। তাহলে আমরা এটা জানতে হবে যে হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ বাইল। 97% ওয়াটার, বাইল সল্ট এর নাম আছে চারটা: কোলিক অ্যাসিড, চ্যানোডিঅক্সিকোলিক অ্যাসিড, ডিঅক্সিকোলিক অ্যাসিড, লিথোকোলিক অ্যাসিড। ওয়াটার, বাইল সল্ট, ফসফোলিপিড, কোলেস্টেরল এন্ড বিলিরুবিন, প্রত্যেকটার এখানে গুরুত্ব আছে কম্পোজিশন অফ বাইলে। কম চেঞ্জ হয়, পার্সেন্টেজ যদি চেঞ্জ হয়, তাহলে গল স্টোন ফরমেশন হওয়ার চান্স থাকে। এটা মাথায় 90 আগের স্লাইডে যেটা পড়েছি, বাইলের 97% হচ্ছে ওয়াটার। দেখো আল্লাহ, আমরা এর অনেক ইম্পর্টেন্স আছে এখানে যেমন আমরা পেলাম বাইল সল অ্যাবজর্পশন। তাহলে আমরা যদি কোনো অপারেশন করি যেখানে আমরা টার্মিনাল আইলিয়ামকে বাদ দিলাম, টার্মিনাল আইলিয়ামকে আমরা বাইপাস করলাম, করে আমরা আইলিয়ামের সাথে ট্রান্সভার্স কোলন অ্যানাস্টোমোসিস করে দিলাম, আইলো ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। নামগুলো এখন কঠিন লাগলেও
আমাদের বাইল সল্ট লস হবে, স্টুলে চলে যাবে। বাইল সল্ট স্টুলে চলে গেলে এই ধরনের পেশেন্ট গুলোর চান্স বেশি। আর একটা শব্দ এখানে আমি হাইলাইট করেছি, এন্টারো হেপাটিক সার্কুলেশন। ইট অকার্স অ্যামং দ্য পপুলেশন মোর দেন 80% এসিম্পটোমেটিক। তুমি যদি এখন হিসাব করো বাংলাদেশের পপুলেশন 10 কোলেস্টেরল পিগমেন্ট স্টোন এন্ড মিক্সড, মিক্সড মিন্স কোলেস্টেরল এন্ড পিগমেন্ট মিক্সড। আর কিছুক্ষণ আগে আমরা স্লাইডে বললাম যে বাইলের কম্পোজিশনে যে কোলেস্টেরল ইজ দ্য ওয়ান অফ দ্য কম্পোনেন্ট অফ বাইল। এই কোলেস্টেরলটা ইন সলিউশন অবস্থায় থাকে, ও যখন তখন কোলেস্টেরল স্টোন তৈরি হয়। আর মেকানিজম গল ব্লাডারের স্টোন গল স্টোন, আর বাইল ডাক্টের স্টোন ওকে বাইল ডাক্ট স্টোন, ওটার নাম কি? ওটাও গল স্টোন, বাইল ডাক্ট স্টোন। গল ব্লাডারে যে স্টোন গুলো হয় সবগুলোই প্রাইমারি, সরাসরি সেখানেই তৈরি হয়। তোমরা ব্লাডারে স্টোন গুলো গল ব্লাডারই তৈরি, অল দ্য গল স্টোনস আর ফর্মড উইদিন দ্য গল ব্লাডার। Bile duct, in bile duct, stones may be formed within the bile duct or may be transferred from gallstone, gallbladder. Bile duct আর যে গলস্টোনটা ট্রান্সফার হয়ে আসে তার নাম ব্লাডার স্টোন। ইউরিনারি ব্লাডার স্টোনে প্রাইমারি স্টোন এবং সেকেন্ডারি স্টোনটা আমাদের বাইল ডাক্ট স্টোনের বিপরীত, উল্টা। সেরকম না, এটা আমরা পরে দেখবো বা তোমাদের সার্ভে যখন করবে তখন ব্লাডার স্টোনের টাইপ গুলো পড়বা। এখন এটা ইম্পর্টেন্ট মুখস্থ করতে হবে। এই কোলেস্টেরল স্টোনের কম্পোজিশনটা এখানে একটু স্লাইডটা বড়। 49% কোলেস্টেরল, ক্যালসিয়াম, বাইল অ্যাসিড, বাইল পিগমেন্ট, ফসফোলিপিড। What is the cause of cholesterol stone formation? Supersaturation of bile with cholesterol. Supersaturation of bile with cholesterol. বাইলে যে কোলেস্টেরল থাকার কথা ছিল তার থেকে কোলেস্টেরলের পরিমাণ বেশি হয়ে গেছে। সুপার স্যাচুরেশন, স্যাচুরেশন থেকে বেশি হয়ে গেছে। অতিরিক্ত দ্রব, যে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেল, ইনক্রিজ কোলেস্টেরল, অথবা বাইল অ্যাসিডের পরিমাণ কমে গেল, ডিক্রিজড বাইল অ্যাসিড, অথবা লেসিথিনের পরিমাণ কমে গেল, ডিক্রিজড লেসিথিন। তাহলে নরমালি কোলেস্টেরল কতটুকু থাকে? নরমাল রেশিও 5.1% salt plus lecithin is to cholesterol. কোলেস্টেরলের পরিমাণ কম থাকে, দেখো 25 ভাগের 1 ভাগ অথবা 13 ভাগ, বেড়ে যায় ও সুপার স্যাচুরেশন হয়। ও তখন আর ইন সলিউশন বা দ্রবীভূত অবস্থা থাকতে পারে না, প্রেসিপিটেশন হয়, তার চারিদিকে নিউক্লিয়েশন হয়। ও যখন কোলেস্টেরল যখন প্রেসিপিটেশন হয় তখন তার চারিদিকে ক্যালসিয়াম ডিপোজিশন হয়, আস্তে আস্তে গলস্টোন ফর্মেশন হয়। তাহলে এই যে সুপার স্যাচুরেশন অফ বাইল উইথ কোলেস্টেরল, কোলেস্টেরল কেন বেড়ে যাচ্ছে? এটা কি কারণে কোলেস্টেরল বেড়ে? এগুলো কারণ আছে: ওবেসিটি, হাই ক্যালোরি ইনটেক, ইনক্রিজড এজ, ফিমেল সেক্স, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। একটা শব্দ আমাদের বেশি হয়, ফিমেল 40 ইয়ার্স অফ এজ বা তার বেশি, ফেয়ার, ফেটি। ফেটি মানে এখানে ওবেসিটি। কোলেস্টেরল কিন্তু 99%, ক্যালসিয়াম, বাইল সল্ট, বাইল পিগমেন্ট এন্ড ফসফোরেশন অফ বাইল উইথ কোলেস্টেরল। সুপার কেন হচ্ছে? ইনক্রিজ কোলেস্টেরল, ডিক্রিজড বাইল অ্যাসিড, ডিক্রিজড লেসিথিন। তোমরা বেলি ল্যাবে দেখলে সুপার স্যাচুরেটেড বাইল। নাম্বার স্টোনেও কোলেস্টেরল থাকে, পরিমাণটা কম। পিগমেন্ট স্টোন দুই রকম, টু টাইপস, ব্ল্যাক পিগমেন্ট স্টোন এন্ড ব্রাউন পিগমেন্ট স্টোন। ব্ল্যাক কেন? হোয়াই ব্ল্যাক? স্টোন ফর্ম উইথিন গল ব্লাডার, স্মল ইরেগুলার। কি হয়? ওর ওয়ালটা ইরেগুলার হয়। ইরেগুলার ওয়াল হবার কারণে সে মিউকাস মেমব্রেনকে ইনজুর করে, মিউকাস মেমব্রেনকে ইনজুরি করে সেখানে তার মিউকাস মেমব্রেন, ওখান থেকে ব্লিডিং হয়, ব্লিডিং হয়ে জমা হয় পিগমেন্ট গুলো, ব্লাড পিগমেন্ট জমা হয়। কম্পোজিশনের মধ্যে দেখো আনকনজুগেটেড বিলিরুবিন, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম বাইকার্বনেট। এটা তো অতটা মনে থাকবে না তোমার, কনজুগেটেড বিলিরুবিনটা মনে রাখতে হবে। ব্লিডিং ডিসঅর্ডার থাকে যে পেশেন্ট, যে ডিজিজ গুলো সেই ধরনের পেশেন্ট আমরা পাই, যেমন হিমোলাইটিক ডিজিজ, হেরিডিটারি সাইটোসিস, সিকেল সেল এনিমিয়া। হচ্ছে যে টার্মিনাল আইলাম কেটে ফেললাম, তাহলে এন্টারহেপাটিক সার্কুলেশন অফ বাইল সল্টটা আর হতে পারবে না, পরে ডেফিসিয়েন্সি স্টোন আমরা পাই হিমোলাইটিক ডিজিজে। কিছুক্ষণ আগে আমরা বলেছি পিগমেন্ট স্টোন, একটা হচ্ছে ব্ল্যাক পিগমেন্ট আর একটা হচ্ছে ব্রাউন পিগমেন্ট। ব্ল্যাক পিগমেন্ট স্টোন কেন হয় এন্ড ব্রাউন পিগমেন্ট স্টোন কেন হয়? ব্ল্যাক পিগমেন্ট স্টোন হয় হেরিডিটারি হিমোলাইটিক ডিজিজে। ব্রাউন পিগমেন্ট স্টোন কজ ইনফেকশন, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা যদি ইনফেকশন হয়, বডি প্যারাসাইট অথবা ক্লিপ। ক্লিপ এটা চুলের ক্লিপ না, করতে জন্য আমাদের ক্লিপ ব্যবহার করতে হয়।
সেই ক্লিপ, মেটালিক ক্লিপ। ইনফেকশন, নাম্বার 2 স্টেসিস অফ বাইল, নাম্বার 3 প্রেজেন্স অফ ফরেন বডি। এটা বেরি ল্যাব থেকে। যদি ইম্পর্টেন্ট শকটা বলি, ইম্পর্টেন্ট কজটা বলি, নাম্বার 1 impaired gallbladder function, number 2 supersaturated bile, number 3 cholesterol nucleating factor, number 4 absorption or interhepatic circulation of bile duct impairment. নেক্সট স্লাইড। গুলোকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করেছি, যে ইন দ্য গল ব্লাডার, ইন দ্য কমন বাইল ডাক্ট, ইন দ্য ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের মধ্যেও গল স্টোন চলে আসতেছে, কিভাবে আসতেছে সেটা আমরা পরে দেখছি। ইফেক্টস অর কমপ্লিকেশনস অফ গল স্টোন। ইফেক্ট শব্দটা আসলে কমপ্লিকেশন বলতে পারতাম। তোমরা 1% অফ গল স্টোনস আর এসিম্পটোমেটিক, 80% এসিম্পটোমেটিক। তাহলে ইফেক্টের মধ্যে একটা আমরা পেলাম যে মোর দেন 80% এসিম্পটোমেটিক। এই জন্য ইফেক্ট, না হলে আমরা শুধু কমপ্লিকেশন করতাম, কমপ্লিকেশন অফ গল স্টোন। তো কি কি কমপ্লিকেশন আছে? biliary colic, colicky abdominal pain, রিজন হচ্ছে biliary, সে যে biliary colic। biliary colic এর টাইপ বা কি ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসে আমরা আলোচনা করব পরে। একুটাইটিস, chronic cholecystitis, empyema of gallbladder, mucocele of gallbladder, gangrene and perforation of gallbladder. তাহলে in the gallbladder, gallstone complications of gallstone in the gallbladder, asymptomatic more than 80%, biliary colic, acute cholecystitis, empyema gallbladder, mucocele of gallbladder, gangrene and perforation of gallbladder. Gallbladder in the common bile duct, common bile duct কি কমপ্লিকেশন করবে? biliary obstruction, gallstone কমন বাইল ডাক্টকে অবস্ট্রাক্ট করবে, অবস্ট্রাক্ট করলে বাইল পাস করতে পারবে না। biliary obstruction, biliary obstruction হলে পেশেন্টের ওয়ান টাইপ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। এখানে আমরা কিছু কথা লিখছি, ইন্টারমিটেন্ট জন্ডিস কেন হবে সেটাও আমরা আলোচনা করব। একুট কোলাঞ্জাইটিস, নাম্বার 1 biliary obstruction, নাম্বার 2 একুট কোলাঞ্জাইটিস, নাম্বার 3 একুট প্যানক্রিয়াটাইটিস। কোলাঞ্জাইটিস শব্দটা নতুন তোমাদের জন্য। biliary channel, নাম্বার 1 biliary obstruction, কোলাঞ্জাইটিস, নাম্বার 3 একুট প্যানক্রিয়াটাইটিস। অবস্ট্রাকশন করে না, অনেক সময় অবস্ট্রাকশন করে, ছোট হলে অবস্ট্রাকশন করবে না, যাবে তখন জন্ডিস থাকবে না, ফ্রি থাকবে পেশেন্ট, ফ্রি। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট জন্ডিস, জন্ডিস ফ্রি থাকবে। ফ্লাকচুয়েটিং জন্ডিসে জন্ডিস কমবে কিন্তু বেজ লাইন টাচ করবে না, ফ্লাকচুয়েটিং জন্ডিস। আমরা পরে আসবো ইনশাআল্লাহ। জাইটিস, আমরা গলস্টোন ইন কমপ্লিকেশন অফ গলস্টোন ইন দ্য গলব্লাডারে পড়েছি একুট কোলেসিস্টাইটিস। গলব্লাডার ইনফ্লামেশন অফ গলব্লাডার যেটা ফার্স্ট টাইম হচ্ছে সেটা হচ্ছে আমরা বলছি একুট কোলেসিস্টাইটিস, যা আগেও হয়েছিল পরে আবার হলো, এরকম পেশেন্টকে আমরা বলছি ক্রনিক কোলেসিস্টাইটিস। আর এখন বলছি একুট কোলানজাইটিস, biliary চ্যানেলের ইনফ্লামেশন। এটা ডেঞ্জারাস, এটা খুব খারাপ। এই পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে? একুট কোলানজাইটিস আমরা কিভাবে বুঝবো? চারকোটস ট্রায়াড মানে তিনটা জিনিস থাকবে। কি অ্যাবডোমিনাল পেইন, কোলিকি অ্যাবডোমিনাল পেইন। এখন কোলিকি পেইন কি এটা তোমাদের কেমন? কোলিকি পেইন যেসব অর্গানের লুমেন আছে, স্মুথ মাসল আছে, তাদের পেইন গুলো কোলিকি হবে। পেইন আসবে, পেইন চলে যাবে পেরিস্টালসিসের সাথে। যখন পেরিস্টালসিস হবে তখন পেইন হবে, চলে যাবে তখন পেইন কমে যাবে, কোলিকি অ্যাবডোমিনাল পেইন। ইন্টারমিটেন্ট জন্ডিস, এবং এই পেশেন্ট গুলোর এত ফিভার হবে যে তাদের শিভারিং হবে, ফিভার উইথ চিলস এন্ড রাইগর, হাই ফিভার থাকবে, রাইগর। এগুলো কিন্তু সার্জিক্যাল পেশেন্ট। একুট কোলানজাইটিস এর পেশেন্ট সবসময় ইমার্জেন্সি পেশেন্ট। এই পেশেন্টটাকে আরো কিছু ম্যানেজ করি, এই ইনফেকশনকে সাবসাইড করতে না পারি, এই ইনফেকশন অ্যাগ্রাভেট করে biliary চ্যানেলে চলে যাবে, লিভারের ভিতরে চলে যাবে। একুট প্যানক্রিয়াটাইটিস কিভাবে হবে? আমরা পড়ছি গলস্টোন, একটা স্টোন পড়লাম গলস্টোন, তাহলে প্যানক্রিয়াটাইটিস কিভাবে হবে? তাহলে কমন বাইল ডাক্টের সাথে প্যানক্রিয়াটিক ডাক্টের কোনো সম্পর্ক যদি থাকে, তোমাদের যদি মনে থাকে, তাহলে তোমরা বুঝতে পারবা যে একুট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। যেই কমন বাইল ডাক্ট এন্ড প্যানক্রিয়াটিক ডাক্ট ইউনাইট হয়ে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনামে ওপেন করে এম্পুল অফ ভাটারে, এখানকার যে কমন চ্যানেল আছে, যে দুটো একসাথে যেখানে হলো, স্টোনটা যদি নেমে এসে এই জায়গাতে অবস্ট্রাকশন করে, তাহলে সে একুট প্যানক্রিয়াটাইটিস করবে। এটার নাম গলস্টোন প্যানক্রিয়াটাইটিস। আমরা প্যানক্রিয়াটাইটিস পড়বো, স্যার পড়াবে নাহলে আমি পড়াবো। গলস্টোন ইন দ্য গল ব্লাডার, ইন দ্য কমন বাইল ডাক্ট, ইন দ্য ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের মধ্যে গলস্টোন কিভাবে আসবে? সাধারণত আইলিয়ামে যে স্টোনটা অবস্ট্রাকশন করে, আইলিয়াম আছে 60 সেন্টিমিটার ফ্রম টার্মিনাল আইলিয়াম, এখানে গলস্টোনটা এসে ইম্প্যাক্ট হয়, তখন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করে।
এবং এখানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করলে ইন্টেস্টাইনাল যে ফিচার্স গুলো আছে তিনটা সাইন আমরা পাবো। রিগলার্স ট্রায়াড, রিগলার্স ট্রায়াড, এনি টু ইজ প্যাথোগনমিক। যে কোনো দুটা যদি আমরা পাই তাহলে আমরা এটাকে বলবো এটা ডায়াগনস্টিক। প্যাথোগনমিক মানে যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা প্যাথোলজিতে আমরা ডায়াগনোসিস করতে পেরেছি। এক্সরে যদি আমরা করি মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল পাবো, এবং এক্সরেতে দেখবো নিউমোবিলিয়া, কঠিন নাম তোমাদের, মানে বিলিয়ারি চ্যানেলে বাতাস। আমরা যেমন তোমরা কি নিউমোপেরিটোনিয়াম নাম শুনেছো, বাতাস, এয়ার ইন দা পেরিটোনিয়াল ক্যাভিটি, ফ্রি এয়ার। নিউমোবিলিয়া হচ্ছে এয়ার ইন দা বিলিয়ারি চ্যানেল। আর মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, আর এটা হচ্ছে এটিপিক্যাল মিনারেল শ্যাডো। এক্সরে, এই তিনটেই হচ্ছে রিগুলার স্ট্র্যাট, তিনটে হচ্ছে এক্সরে ফাইন্ডিং। তোমরা এত কঠিন পড়ার প্রয়োজন নাই, কিন্তু কিভাবে স্টোন ইন্টেস্টাইনে আসলো, স্টোন হয় সে সিস্টিক ডাক্ট দিয়ে পাস করতে পারবে না। সিস্টিক ডাক্ট খুবই ন্যারো, সেখান থেকে শুধুমাত্র ছোট ছোট স্টোন পাস করতে পারে। মোস্ট অফ দ্য কমন বাইল ডাক্ট স্টোন প্রাইমারি স্টোন, গল ব্লাডার থেকে কমই যায়। লার্জ গল স্টোন ও ইরিটেট করবে গল ব্লাডার মিউকোজাকে, ইনফ্লামেশন, ইরিটেশন করে করে ওই মিউকোজার যেখানে ফান্ডাসটা আছে, গল ব্লাডারের ফান্ডাসটা, সেখানে সে একটা ইনফ্লামেশন করবে, ওই জায়গাটার ওয়ালটাকে নেক্রোসিস করবে, গ্যাংগ্রিন এবং নেক্রোসিস ওয়ালটা গ্যাপ হয়ে ফুটা হয়ে যাবে, ওয়ালটা স্লাব আউট হবে, হয়ে ওখানকার গল ব্লাডারের যে ফান্ডাস সে যার উপরে থাকে রেস্ট নেবে, ডিউডেনাম, ডিউডেনামের উপরে সে রেস্ট নেয়। গল ব্লাডার মিউকোজাকে ইরিটেট করে, গল ব্লাডার ওয়ালকে ইরিটেট করে সে ওই ডিউডেনামের মিউকোজা, ডিউডেনামের সেকেন্ড পার্ট অফ দা ডিউডেনাম, সেটাকেও সে ইরিটেট করবে, ফার্স্ট পার্ট অফ দা ডিউডেনাম করে, ওইটাও স্লাব আউট হবে, স্লাব আউট হয়ে একটা ফিস্টুলা তৈরি হবে। ফিস্টুলা কি তোমরা জানো? ফিস্টুলা তোমরা এটাও জানতে, ডিউডেনামের ওয়াল ইনফ্লামেশন করে স্লাব আউট হয়ে একটা রাস্তা তৈরি হয়ে যাবে, গলস্টোনটা গল ব্লাডার থেকে চলে আসবে ডিউডেনাম, ডিউডেনাম থেকে এসে তারপরে সে পাস করে অবস্ট্রাকশন করবে। ফিস্টুলাটার নাম মুখস্থ করতে হবে। ফিস্টুলাটার নাম কোলেডোকোডিউডেনাল ফিস্টুলা, কোলেসিস্টোডিউডেনাল ফিস্টুলা। গল ব্লাডারকে আমরা বলছি কোলেসিস্টাইটিস, গল ব্লাডার ইনফ্লামেশন হলে আমরা কি বলি? কোলেসিস্টাইটিস। সেই কোলেসিস্টাইটিস থেকে কোলেসিস্টোডিউডেনাল ফিস্টুলা, কোলেসিস্টোডিউডেনাল ফিস্টুলা অফ গল ব্লাডার। এটা এটা একটা যে গল ব্লাডার গ্যাংগ্রিন হতে পারে ডিউ টু গলস্টোন, কোলেসিস্টাইটিস। কোলেসিস্টাইটিস থেকে পেশেন্টকে আমরা ম্যানেজ করতে পারি নাই, কোনো কারণে পেশেন্ট দেরিতে আসছে, আমরা লেখা আছে লোকালাইজড অর জেনারেলাইজড পেরিটোনাইটিস, এটা একটা পয়েন্ট। আর আমি একটু আগে যেটা বললাম কোলেস বিলিয়ারি কোলিক, এখন এই বিলিয়ারি কোলিক নিয়ে আলোচনা। মোস্ট ক্যারেক্টারিস্টিক সিমটম গলস্টোন যদি হয়, যাদের সিমটমটা ডেভেলপ, মোস্ট ক্যারেক্টারিস্টিক সিমটম হচ্ছে বিলিয়ারি কোলিক, অ্যাবডোমিনাল, আপার অ্যাবডোমিনাল পেইন। এই অ্যাডজেক্টিভ গুলো মনে রাখবা, অ্যাডজেক্টিভ গুলো ইম্পর্টেন্ট। এই আমাদের যে কোনো কিছু ডিসক্রাইব করার জন্য, বর্ণনা করার জন্য অ্যাডজেক্টিভ প্রয়োজন। পেইন্ট হবে সাডেন, পেইন্ট হবে সিভিয়ার, পেইন্ট হবে কোলিকি। তাহলে তিনটা অ্যাডজেক্টিভ আছে, সাডেন, সিভিয়ার, কোলিকি। শেষে এপস এন্ড ফ্লোস, মানে ওঠানামা থাকবে, ঢেউ থাকবে। সাডেন, সিভিয়ার, কোলিকি অ্যাবডোমিনাল পেইন উইথ এপস এন্ড ফ্লোস, কঠিন শব্দ, ওঠানামা থাকবে। পেইনটা ওঠার পর ফিউ মিনিটস টু সেভারাল আওয়ার্স, ইনিশিয়ালি ফিউ মিনিটস থাকে কোলিকি পেইনটা। পেইনটা শুরু হয় পেরিস্টালসিস থেকে, কিন্তু যখন স্টোনের জন্য, অবস্ট্রাকশনের জন্য পাস করতে পারে না, তখন পেইনটা সেভারাল আওয়ার্স থাকে, biliary colic. Pain may be precipitated by meal, এটা ইম্পর্টেন্ট। পেইন মে রেস্ট, স্পন্টেনিয়াস রেজলিউশন হলে ভালো, পেশেন্টের খুব ব্যথা হয়েছে এরপরে নাই, পেশেন্ট ভুলে গেছে ব্যথার কথা, ডাক্তারের কাছেও আসে নাই। অথবা একুর কোলেসিস্টাইটিস, দুই জায়গাতে আমরা পাবো, গলস্টোন ইন দা গল ব্লাডার, গলস্টোন ইন দা কমন বাইল ডাক্ট, দুখানে আমরা biliary colic পাবো। পেইনটা মানে biliary কোলিকটার নেচারটা বর্ণনা করেছে, যে কোলিকি পেইন তো সব জায়গাতেই সাডেন সিভিয়ার হবে, এটা মনে রাখতে হবে। সাডেন সিভিয়ার কোলিকি আপার অ্যাবডোমিনাল পেইন। এখানে কিন্তু আমাদের কোথাও ফিভার লেখা নাই, biliary কোলিকের মধ্যে ফিভার লেখা নেই, মনে রাখবা। আমার স্লাইডে ফিভার লেখা নেই, ফিভারের কথা এখানে বলা হয় নাই। আমরা যদি ইফেক্ট এন্ড কমপ্লিকেশন অফ গলস্টোন পড়ি, আমাদের আবার বলছি, নাম্বার 1, biliary কোলিকটা কেন হচ্ছে? স্টোনটা গল ব্লাডারের মধ্যে, গল ব্লাডার কন্ট্রাক্ট করে, আমরা যখন খাবার খাই, এই যেখানে লেখা আছে পেইন, 3 নম্বরের লাইনে লেখা আছে পেইন মে বি প্রেসিপিটেটেড বাই মিল। আমরা খাবার খাওয়ার পরে গল ব্লাডার, এইটাই হচ্ছে biliary colic। এখানে গলে শুধু পেইন থাকে, সিভিয়ার পেইন থাকে, পেশেন্ট গ্যাস্ট্রিকের ওষুধ খায়, দোকানে যায়, দোকান থেকে ওষুধ খায়, ভালো হয়। ভালো হয় কেন? কারণ লাস্ট পয়েন্ট দেখো, লাস্ট লাইন, যখন স্টোনটা আটকায় যায় সিস্টিক ডাক্টের এখানে, নেক অফ দ্য গল ব্লাডারে,
তখন গল ব্লাডারটা আস্তে আস্তে ডিস্টেন্ট হয়, ডিস্টেন্ট হয়ে ওয়ালটাও ডাইলেট হয়, স্টোনটা আবার তার বাড়িতে ফিরে আসে, স্টোনটা আবার পড়ে যায়, তখন স্পন্টেনিয়াস রেজুলেশন হয়। যদি স্পন্টেনিয়াস রেজুলেশন না হয় তাহলে ইনফ্লামেশন হবে এবং একুট কোলেসিস্টাইটিস ডেভেলপ হবে। রেজুলেশন অর একুট কোলেসিস্টাইটিস, এই একুট কোলেসিস্টাইটিস হলে কি কি প্রেজেন্টেশন হবে আমরা পড়বো। একুট কোলেসিস্টাইটিস আমরা আবার একটু দেখে হার্টম্যান পাউচের ইম্পর্টেন্স আছে। এখানে গলস্টোন আটকে যায়, যে জায়গা আছে সেখানে গলস্টোনটা আটকে থাকতে পারে। হার্টম্যান পাউচ অপারেশন করার সময় তোমরা নিজেদের রোগী হোক, হাসপাতালের রোগী হোক, যে এই জায়গাটাতে ডাইলেটেড থাকে, কোলেসিস্টেক্টমি করার সময় এখানে একটা স্টোন আটকে থাকে। সিস্টিক আর্টারি যে ব্রাঞ্চ অফ রাইট হেপাটিক আর্টারি ইম্পর্টেন্স আমার কমন ফরমেশনের মেকানিজম কি, একটা লাইন মুখস্থ সবাই করবা, সুপার স্যাচুরেশন অফ বাইল। সুপার স্যাচুরেশন শব্দ স্যাররা শুনতে চায়, সুপার স্যাচুরেশন অফ বাইল উইথ কোলেস্টেরল কিভাবে হলো সেগুলো ব্যাখ্যা দেওয়া আছে। নেক্সট স্লাইড। ফিমেল, ফর্টি, ফেয়ার, ফেটি, ওভার লেখা আছে। ইনফেকশন হয় সিস্টিক ডাক্টে আর হার্টম্যান পাউচে, এবং সেটা রেজুলেশন হলো না, যখন ইনফেকশন হয় তখন বিলিয়ারি কোলিক হয়। আর যখন সেখানে সে ফেলস টু স্লিপ, ওখানে আটকে থাকে, তখন ইনফ্লামেশন শুরু হয়, একুট কোলেসিস্টাইটিস ডেভেলপ করে। এই যে পেইনটা, পেইন তো থাকবেই, কোলিকি পেইন, সেই পেইনটা রাইট হাইপোকন্ড্রিয়াকে অবিকিস্টিক রিজন যেটা আপার অ্যাবডোমিনাল পেইন বলছিলাম সেখানেই থাকবে। পেইন মে বি কোলিকি বাট ভেরি ওপেন ডাল এন্ড কনস্ট্যান্ট পেইন। কনস্ট্যান্ট পেইন হতে পারে, কোলিকি পেইন হতে পারে, কনস্ট্যান্ট পেইন হতে পারে। পেইন ইজ অ্যাগ্রাভেটেড বাই মিল, একটু আগে আমরা বলেছি পেইন ইজ অ্যাগ্রাভেটেড বাই মিল, স্পেশালি ফ্যাটি মিল। পেইন ইজ নট রিলিভড বাই এন্টিআলসারেন্ট, পেইন মে বি রেডিয়েটেড টু ব্যাক কোর্স, একই রকম পেইনের ক্রাইটেরিয়াটা, তবে এখানে কনস্ট্যান্টও হতে পারে। আর হিস্ট্রি থাকতে পারে রিপিটেড এপিসোড অফ biliary colic মে বি প্রেজেন্ট। নেক্সট, সাটুল্যান্ড ডিসপেপসিয়া, পেশেন্ট মে প্রেজেন্ট উইথ নোশিয়া, ভমিটিং, ফিভার। পাবো পেশেন্টকে দেখে টক্সিক ফেস, চেহারাটা এরকম যে তার আগে থেকে কোনো একটা ইনফ্লামেটরি জেনারেলাইজড ইনফ্লামেশন আছে, এরকম। এটা দেখতে দেখতে অভ্যস্ত হলে আমরা শিখতে পারবো, অনলাইন ক্লাসে সম্ভব না। তবে ফিভার, টেন্ডারনেস ইন রাইট ইলিয়াক ফোসা, মার্ফি সাইন পজিটিভ, ভেরি ইম্পর্টেন্ট। মার্ফি সাইন তোমাদেরকে এটা পড়তে হবে, এবং লং কেসে কিন্তু যে কোনো যার যে কেসই পড়ুক না কেন, মার্ফি সাইন বলতে পারে যে মার্ফি সাইন দেখাও। লাম্প, পেশেন্ট মে প্রেজেন্ট উইথ রাইট হাইপোকন্ড্রিয়াক লাম্প, ডিলেড প্রেজেন্ট, যদি পেশেন্ট 2 দিন 3 পরে আসে, 3 দিন পরে আসে, তাহলে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ রাইট হাইপোকন্ড্রিয়াক লাম্প। রাইট হাইপোকন্ড্রিয়াক লাম্প পেলে তার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ডিডি গুলো আমাদেরকে জানতে হবে। এম্পাইমা গল ব্লাডার, কার্সিনোমা গল ব্লাডার, লোকালাইজড অ্যাবসেস, অথবা ওমেন্টাল ফ্লেগমন, মানে ওই যে একুট কোলেসিস্টাইটিস যে ইনফ্লামেশন হয়েছে, গ্রেটার ওমেন্টাম এসে এখানে লেগে থাকতে পারে প্রোটেকশনের জন্য, তখন সবকিছু মিলে একটা লাম্পের মতো লাগে। অ্যাপেন্ডিসাইটিসেও অ্যাপেন্ডিকুলার লাম্প হয়, এখানেও একটা লাম্প হতে পারে। এই যে আমরা সিমটম এবং সাইন পড়লাম, সবগুলো মিলে আমরা যদি কমন কথা বলি যে কিভাবে আমরা একুট কোলেসিস্টাইটিসকে ক্যারেক্টারাইজ করতে পারবো, 3টে ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে একটা হলো কন্টিনিউড পেইন, ব্যথা কমছেই না, ফিভার অ্যান্ড ইনভেস্টিগেশন করে লিউকোসাইটোসিস, কন্টিনিউড পেইন, ফিভার অ্যান্ড লিউকোসাইটোসিস। তাহলে এখানে ব্লাড ইনভেস্টিগেশন একটু ইম্পর্টেন্ট। যদি আমরা দেখি যে পেইন তার মোর দেন 8 আওয়ার্স, ফিভার এবং লিউকোসাইটোসিস আছে, তাহলে আমরা একুট কোলেসিস্টাইটিস বলতে পারবো বাই ডেফিনেশন। আর নিঃশ্বাস নিতে পারবে না, ব্রেথ হোল্ড করবে পেইনের জন্য। রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে আমার যে ফিঙ্গার থাকবে, সেই ফিঙ্গারের প্রেস যখন করবো, ও যখন ইন্সপিরেশন নিবে, শ্বাস নিবে, তখন ডায়াফ্রাম ডাউনওয়ার্ড আসবে, লিভার ডাউনওয়ার্ড আসবে। ইনফার্ম গল ব্লাডারের ফান্ডাসটা আমার যেখানে হাতে প্রেস করবো সেখানে চাপ পড়ে তার ব্যথাটা হঠাৎ বেড়ে যাবে। হঠাৎ ব্যথা বেড়ে গেলে সে নিঃশ্বাসটা বন্ধ করে দেবে। আর কমপ্লিকেশন কি হতে পারে? এম্পাইমা গল ব্লাডার, এম্পাইমা গল ব্লাডার ভালো করে পড়তে হবে, শর্ট নোট থাকতে পারে। গ্যাংগ্রিন কাদের বেশি হয়? এল্ডারলি পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, আর যার অলরেডি এম্পাইমা গল ব্লাডার হয়ে আছে। পারফোরেশনও এই এম্পাইমা গল ব্লাডার হলে হতে পারে, ডায়াবেটিক পেশেন্টের হতে পারে। পারফোরেশন সাধারণত কোথায় হয়? গল ব্লাডারের যে পার্টস গুলো আমরা দেখি, ফান্ডাস, অ্যাবসেস হবে, লোকালাইজ পেরিটোনাইটিস হবে, জেনারেলাইজ পেরিটোনাইটিস হতে পারে, অথবা আমরা যে আগে বলেছি ইন্টেস্টাইনে গলস্টোন যাবে। কিভাবে যাবে? কোলেসিস্টো এন্টেরিক ফিস্টুলা বা কোলেসিস্টো ডিউডেনাল ফিস্টুলা, এটার মাধ্যমে পারফোরেশন হয়ে এই স্টোনটা চলে যেতে পারে গল ব্লাডারে। এই আইলিয়াস। নেক্সট স্লাইড। আর কি কি হতে পারে একুট কোলেসিস্টাইটিস ছাড়া? আর কি কি হতে পারে? যে কোনো জায়গায় আমাদের পেইন থাকলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলোর মাথায় রাখতে হবে। পেপটিক আলসার ডিজিজ, পেপটিক আলসার পারফোরেশন, একুট প্যানক্রিয়াটাইটিস, একুট অ্যাপেন্ডিসাইটিস, এটা রেয়ারলি, এটা হাই আপ হলে হয়, সাধারণত এটা হয় না। রাইটস, এই প্রথম 3টা ইম্পর্টেন্ট। তুমি যদি বলো, আমরা যদি জিজ্ঞেস করি তোমাদেরকে আপার অ্যাবডোমিনাল পেইনের, একুট অ্যাবডোমিনাল পেইনের 4টা কজ বলো, তাহলে 1 নম্বরে
তোমার যদি বলো একুট কোলেসিস্টাইটিস, 2 নম্বরে বললে একুট প্যানক্রিয়াটাইটিস, তারপরে বলতো একুট পেপটিক আলসার ডিজিজ, এক্সাজারবেশন অফ পেপটিক, একুট পেপটিক আলসার ডিজিজ হয় না শব্দটা, এক্সাজারবেশন অফ পেপটিক আলসার ডিজিজ। আর পারফোরেশনটাকে আমরা এখানে বলেছি পেপটিক আলসার পারফোরেশন। আর পরের পয়েন্টগুলো আমরা ডিডিতে রাখবো, তবে লেস ইম্পর্টেন্ট। রাইট সাইডেড একুট পাইলোনেফ্রাইটিস পেন নিয়ে আসতে পারে, মাথায় রাখতে হবে। রাইট সাইডেড ইউরিটারি কোলিক, বেজাল নিউমোনিয়া, মায়োকার্ডিয়াল ইনফেকশন। ক্যারেক্টারিস্টিক ফিচার্স এর মধ্যে বলেছিলাম 3টা পয়েন্ট, যে কন্টিনিউড পেইন মোর দেন 8 আওয়ার্স, ফিভার এবং লিউকোসাইটোসিস। আমরা যদি ইনভেস্টিগেশনে কমপ্লিট ব্লাড কাউন্ট করি, সেখানে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস দেখি, আর তার আগে হিস্ট্রিতে যদি তার ফিভার থাকে এবং পেইন থাকে, তাহলে আমরা বলতে পারবো আপনার একুট কোলেসিস্টাইটিস হয়েছে। তারপরও আমরা কিছু ইনভেস্টিগেশন করব। পেশেন্টের লিভার ফাংশন টেস্ট করি, মডারেটলি এলিভেটেড থাকতে পারে। এই লিভার ফাংশন টেস্ট করে আমরা সিরাম বিলিরুবিন লেভেল রেস্ট কিনা দেখতে পারি। Program of hepatobiliary system and pancreas, খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন স্টোন, এমন কোথাও গলস্টোন নাই, সিবিডিতে নাই, সিবিডি ডাইলেটেড না, লিভারে নাই, অন্যান্য লিভার প্যাথোলজি নাই, তখন আমরা কনফার্ম, আমাদের আর পরবর্তী কোনো ইনভেস্টিগেশন ডায়াগনোসিসের জন্য প্রয়োজন নাই। ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন আমরা এটা আল্ট্রাসোনোগ্রাম অফ হ্যাপাটোবিলিয়ারি, পুরো শব্দটা বলতে হবে, শুধু আল্ট্রাসোনোগ্রাম বললে হবে না, আল্ট্রাসোনোগ্রাম অফ অ্যাবডোমেন বললে হবে না, আল্ট্রাসোনোগ্রাম অফ হ্যাপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস বলতে হবে। গ্রাফিক মারফিস সাইন, এটা তোমরা না পড়লেও চলবে। ওই যে আল্ট্রাসোনোগ্রাম করবো যখন, আল্ট্রাসোনোগ্রামে যে যন্ত্রটা দিয়ে আমরা দেখি প্রব, ওটা দিয়ে চাপ দিলে ব্যথা হবে, এটাকে আমরা বলছি পজিটিভ সোনোগ্রাফিক মারফিস সাইন। আল্ট্রাসোনোগ্রাম বলে দিবে গলব্লাডার ওয়াল থিকেন্ড, গলব্লাডার পেরিকোলেসিস্টিক ফ্লুইড, নাম্বার অফ গলস্টোন, সাইজ অফ গলস্টোন, এক্সট্রা হেপাটিক এন্ড ইন্ট্রাহেপাটিক biliary tree dilatation, কন্ডিশন অফ লিভার। এই আল্ট্রাসোনোগ্রাম অনেক ইনফরমেশন দিবে, শুধু গলস্টোন দেখবো না আমরা, আল্ট্রাসোনোগ্রাম অনেক ইনফরমেশন দিবে, সবগুলো ইনফরমেশনই আমরা আল্ট্রাসোনোগ্রামে পাবো। তাহলে 1 2 3 ভেরি মাচ ইম্পর্টেন্ট, সিবিসি, লিভার ফাংশন টেস্ট, আল্ট্রাসোনোগ্রাম অফ হ্যাপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস, এটা মাথায় রাখবেন। গতদিন আমরা কতটুকু পড়াইছিলাম, এটাও আমার একুট কোলেসিস্টাইটিস ডায়াগনোসিসের জন্য নয়, পারফোরেশন এক্সক্লুড করতে পারি, আর কিছু কিছু ইম্পর্টেন্ট ফাইন্ডিং পাইতে পারি। দেখো নিচে দেখা আছে এক্সক্লুড, কি এক্সক্লুড করে এক্সরেটা, নিউমোপেরিটোনিয়াম এক্সক্লুড করে। নিউমোপেরিটোনিয়াম কি জিনিস? ফ্রি এয়ার, ফ্রি গ্যাস ইন দা পেরিটোনিয়াল ক্যাভিটি, এটা হচ্ছে নিউমোপেরিটোনিয়াম। পারফোরেশন হলে আমরা নিউমোপেরিটোনিয়াম পাই। তাহলে আমার যদি দেখি যে নিউমোপেরিটোনিয়াম নাই, তাহলে আমরা পারফোরেশনটাকে এক্সক্লুড করতে পারি। আর যে কিছু স্টোনের কথা বলেছি, ইউরিটারি ক্যালকুলাই, রেনাল ক্যালকুলাই, প্যানক্রিয়াটিক ক্যালকুলাই, এই জিনিসগুলো এক্সক্লুড করতে পারবো। এই জন্য আমাদের এক্সরেটা আমরা করি, এক্সক্লুড করার জন্য, নট ডায়াগনোসিস করার জন্য। নিচে লেখা আছে, দেখো এটা দেখা যাচ্ছে স্ক্রিনের একটা অংশ, ইফ আল্ট্রাসোনোগ্রাম কনফার্মস গলস্টোন ডিজিজ, নো নিড টু ডু হিরাইসিস। ওই যে 4 নম্বর যে হিরাইসিস বুঝতে হবে। পেশেন্টের জন্ডিস আছে, আমি ভাবতেছি পেশেন্টের গলস্টোন জন্ডিস আছে, তখন কি করব? ইআরসিপি। কেন করব? আসতেছি আমরা। যদি দেখা যায় যে আমাদের সন্দেহ হচ্ছে, আল্ট্রাসোনোগ্রাম যে গলস্টোন বলতেছে অথবা বলতে পারছে না, আবার লাম্প বলতেছে, সমস্যা মনে হচ্ছে আমার কাছে, তখন সিটি স্ক্যান করব। সিটি স্ক্যান করলে আমার যে অন্যান্য প্যাথোলজি গুলো আমরা এক্সক্লুড করতে পারবো। তাহলে ইআরসিপি করার সুবিধা কি? ইআরসিপি ডায়াগনস্টিক এন্ড থেরাপিউটিক রোল আছে। তোমাদেরকে বেসিক সার্জিক্যাল স্কিলের ক্লাস, রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়েটোগ্রাফি, এটা পড়ে নিবা। ইআরসিপি এন্ডোস্কোপি, আমরা ক্যামেরা, মুখ দিয়ে আমরা ক্যামেরা ঢুকাই দিই, এন্ডোস্কোপি। সেই এন্ডোস্কোপিটা রেট্রোগ্রেড করছি, উল্টা দিক থেকে, মানে আমরা সেকেন্ড পার্ট অফ দ্য স্টোমাক পারে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউরেনাম, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউরেনামে যে ওখানে মেজর ডিউরেনাল পেপিলা, ওখানে এম্পুলা ভাটা হয়ে আমরা একটা রেডিও ওপেক ডাই ইন্ট্রোডিউস করা হয়। সেই রেডিও ওপেক ডাইটা আমাদের biliary চ্যানেলটা ভিজুয়ালাইজ করে, তখন সেটাকে আমরা একটা ইমেজের মাধ্যমে দেখতে পারি। কোলাঞ্জিও প্যানক্রিয়েটোগ্রাফি, প্যানক্রিয়াস এবং biliary চ্যানেল সব দেখা যায়। সেখানে আমরা ইআরসিপি করলে স্টোন আছে কিনা দেখতে পারবো, কোনো লাম্প টিউমার আছে কিনা দেখতে পারবো, এবং পেশেন্টের যদি জন্ডিস থাকে আমরা সেখানে আমরা ইআরসিপি করে স্টোন রিমুভ করতে পারি, অথবা স্টোন রিমুভ করতে না পারলে একটা স্ট্যান্ট দিয়ে আসতে পারি, একটা ড্রেনেজ পাইপ দিয়ে আসতে পারি, যাতে biliary বাইলটা পাস করে, ফলে পেশেন্টের জন্ডিসটা কমে যাবে। এটা হচ্ছে একটা থেরাপি, ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক রোল। এটা বিদেশে সব জায়গাতেই করা। দেখো কনজারভেটিভ ট্রিটমেন্টের 4টা প্রিন্সিপাল আছে, 4 প্রিন্সিপালস অফ কনজারভেটিভ ট্রিটমেন্ট। তো পেশেন্টের আমরা একুট কোলেসিস্টাইটিস হয়েছে, একুট কোলেসিস্টাইটিস আবার 2 রকম, আমরা এখানে বলি নাই, যে ক্যালকুলাস কোলেসিস্টাইটিস, ক্যালকুলাস কোলেসিস্টাইটিস। একটা হচ্ছে স্টোন থাকলে আমরা বলছি ক্যালকুলাস কোলেসিস্টাইটিস, আবার স্টোন নাই ক্যালকুলাস কোলেসিস্টাইটিস। আমরা আলোচনা করতেছি গলস্টোন নিয়ে, তার মানে এগুলো সবই ক্যালকুলাস কোলেসিস্টাইটিস নিয়ে আমরা আলোচনা করছি। তো ক্যালকুলাস কোলেসিস্টাইটিস, এখন গলস্টোন হয়েছে, আমরা কি করবো? স্টোন বের করে ফেলবো, গলব্লাডার কেটে ফেলবো, দ্যাট ইজ কল্ড কোলেসিস্টেক্টমি। ওটা হচ্ছে অপারেটিভ ম্যানেজমেন্ট। আর আমরা অপারেটিভ ম্যানেজ না করে কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে পারি। কনজারভেটিভ ট্রিটমেন্ট, যে অপারেশন করছি না,
পেশেন্টকে আমরা ওষুধ দিচ্ছি, প্রেসক্রিপশন করছি, পেশেন্টকে আমরা ইভালুয়েট করছি, আমাদের সামনে রেখে বা হসপিটালে ভর্তি রেখে ট্রিটমেন্ট করছি। কখন করি? পেশেন্ট যখন সিভিয়ার পেইন নিয়ে আসবে, পেশেন্ট পেশেন্ট যখন অপারেশনের জন্য ফিট না, সার্জন যখন কম্পিটেন্ট না, পেশেন্ট লেট প্রেজেন্ট করে আসছে, আমাদের রিস্ক আছে, তখন আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট, নাথিং পার ওরাল, পেশেন্টকে কোনো কিছু খেতে দেবো না। আইভি ফ্লুইড কতক্ষণ দিব? আনটিল পেইন সাবসাইড। অ্যানালজেসিক নেক্সট, বলো। কনজারভেটিভ ট্রিটমেন্টের 4 প্রিন্সিপাল। আবার দেখো, নাথিং পার ওরাল এন্ড আইভি ফ্লুইড, অ্যানালজেসিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, বইয়ে আছে তোমাদের সেফুরোক্সিম দেওয়া, ইনজেকশন সেফুরোক্সিম দেবো। গ্রাম নেগেটিভ অর্গানিজম দ্বারা হয় এখানে, এই কারণে আমরা গ্রাম নেগেটিভ অর্গানিজম থাকে, গ্রাম নেগেটিভ অর্গানিজম কভারেজ করবো। সেফুরোক্সিম দেবো, সেফুরোক্সিম এবং জেন্টামাইসিন। আমরা সেফট্রাকজন ইউজ করি, আমরা মেরোপেনাম ইউজ করি, পেশেন্টের কন্ডিশনের উপরে আমরা ট্রিটমেন্ট দিই। পেশেন্ট যদি সিভিয়ার কন্ডিশন নিয়ে আসে তখন আমরা ইউজ করি। সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট, তোমরা দেখো 1 নম্বর পয়েন্ট, এটা মনে রাখবা, নাথিং পার ওরাল আইভি ফ্লুইড অ্যান্টিবায়োটিক। এটা শুধুমাত্র একুট কোলোসিস্টাইটিসের কনজারভেটিভ ট্রিটমেন্ট না, এটা একুট অ্যাবডোমেনের কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে আছে। একুট অ্যাপেন্ডিসাইটিস, পারফোরেশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যখনই আসবে পেশেন্ট, তখন আমরা নাথিং পার ওরাল, আর একটা এখানে লেখা নাই, এনজি নেজোগ্যাস্ট্রিক সাকশন, এনজি সাকশন, নাকে আমরা একটা নল দিয়ে তার স্টোমাক কন্টেন্টটা বের করে নিয়ে আসি। আইভি ফ্লুইড, অ্যানালজেসিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, এতটুকু মাথায় রাখতে হবে সব জায়গাতে একুট অ্যাবডোমেনের ম্যানেজমেন্ট। এখন একটা পয়েন্ট হলো 4 সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট। মানে কি? আমি কি পেশেন্টের নাম্বার 1 2 3 না, পেশেন্ট তো আমার কাছে আসছে, সন্দেহজনক ভাবে আমরা নাথিং পার ওরাল করলাম, অ্যানালজেসিক দিলাম, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিলাম, পেশেন্টের পেইন সাবসাইড করলো, পেশেন্টের ফিভার সাবসাইড করলো, পেশেন্ট ইমপ্রুভ করলো, তখন আমরা কি করব? তখন পেশেন্টের ইভালুয়েশনে তো আমরা গেছি, আমরা আল্ট্রাসোনোগ্রাম করে দেখলাম, তখন পেশেন্টকে আমরা সাধারণত বলি, আপনি যদি ভালো থাকে, পেশেন্ট ইমপ্রুভ করে 1.5 মাস পরে আসেন, 2 মাস পরে আসেন, আমরা কোলোসিস্টেক্টমি করব। যদি পেশেন্ট কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলাম, পেশেন্টের পেইন কমলো না, ফিভার কমলো না, বেড়ে গেল, তখন কি আমরা এগুলো চালাতেই থাকবো? না। নেক্সট স্লাইড। সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্টে কি কি ছিল দেখো। ইফ ইনফ্লামেশন সাবসাইড, ইনফ্লামেশন যদি সাবসাইড করে, তাহলে মুখে খাবার দিব, ওরাল ফ্লুইড রিইনস্টেট করব, তারপরে রেগুলার ডায়েট দিব, ডায়াগনোসিস কনফার্ম করব আল্ট্রাসোনোগ্রাম দ্বারা উইদিন 12 to 24 আওয়ার, লেট করা যাবে না। পেশেন্টের জন্ডিস থাকলে ইআরসিপি করব, ডায়াগনস্টিক ডাইলেমা থাকলে সিটি স্ক্যান করব। আমরা কিন্তু আগে বলেছি, আমরা ইনভেস্টিগেশনে বলেছি ইফ জন্ডিস ইজ প্রেজেন্ট ইআরসিপি, ইফ ডায়াগনস্টিক ডাইলেমা সিটি স্ক্যান, কিন্তু আমাদের এখানে এটা রেয়ারলি করা হয়। এটা আইদার স্টোন বের করে দিবে, ট্রিটমেন্ট ইজ অ্যাবান্ডন্ড if the pain and tenderness increase. কনজারভেটিভ ট্রিটমেন্ট নিষিদ্ধ যদি ব্যথা বাড়ে, তখন আমরা কি যাব? ইমার্জেন্সি ল্যাপারসি কোলোসিস্টেক্টমি চলে যাব। ইমার্জেন্সি প্রসিডিউর কি? এখানে কিছু কথা আছে, কিছু কঠিন কথা আছে। কোশ্চেন হয়েছে কোলেলিথিয়াসিস কি চিকিৎসা দিব, মানে কি অপারেশন করব, নেম অফ অপারেশন, এগুলো কিছুই বলবা না, এ বি সি ডি কিছুই বলবা না, কি বলবা? কোলোসিস্টেক্টমি, একটাই শব্দ, কোলোসিস্টেক্টমি বলবা। তখন তোমাকে কোশ্চেন করবে কোলোসিস্টেক্টমি কয় রকম, কি কিভাবে করতে পারি, ওপেন কোলোসিস্টেক্টমি, ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি। ইম্পর্টেন্ট কথা, আগের স্লাইডে আমরা বলেছিলাম পেশেন্টের ম্যানেজমেন্টে, কনজারভেটিভ ট্রিটমেন্টে সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্টে বলেছিলাম আমরা পেশেন্টকে মুখে খাবার দেব, পেশেন্টের আল্ট্রাসোনোগ্রাম করব, পেশেন্ট যদি ইমপ্রুভ করে বাড়ি যাবে, বাড়ি যাওয়ার সময় কি পরামর্শ দিব? ডি, এবিসি ডি, আমাদের যে ডি আছে সেই ডিটাকে দিব আমরা ইন্টারভেল কোলোসিস্টেক্টমি বা ডিলেড কোলোসিস্টেক্টমি, যে পেশেন্টকে অ্যাডভাইস করব আপনি 6 সপ্তাহ পরে আসেন, দ্যাট ইজ ইন্টারভেল কোলোসিস্টেক্টমি। আর যদি পেশেন্ট পেইন এবং সাবসেট ইমপ্রুভ করার পর আমরা ওই সিটিং এ অপারেশন করতে চাই, তাহলে আর্লি কোলোসিস্টেক্টমি। সি, আফটার ইমপ্রুভমেন্ট অন কনজারভেটিভ ট্রিটমেন্ট, কনফার্মেশন অফ ডায়াগনোসিস, আমরা আল্ট্রাসোনোগ্রাম করে দেখলাম যে পেশেন্টের কোলেলিথিয়াসিস আছে, পেশেন্ট ইমপ্রুভ করছে, তাহলে আমরা নেক্সট অ্যাভেলেবল ওটি লিস্টে পেশেন্টকে রাখবো উইদিন ফার্স্ট উইক, আর্লি কোলোসিস্টেক্টমি। আর যদি আমরা এই কনজারভেটিভ ট্রিটমেন্ট না দেই, পেশেন্ট আসলো, আমাদের ডায়াগনোসিস করা আছে, পেশেন্ট সিভিয়ার পেইন নিয়ে আসলো, আল্ট্রাসোনোগ্রাম নিয়ে আসছে, আমরা সাথে সাথে করব ইমার্জেন্সি কোলোসিস্টেক্টমি। বি, আমি উল্টা থেকে আসতেছি, বি ইমার্জেন্সি কোলোসিস্টেক্টমি। এখন পেশেন্ট সিভিয়ার কোলোসিস্টাইটিস নিয়ে আসছে, কিন্তু পেশেন্টের কোমরবিড ডিজিজ আছে, অ্যানেস্থেসিয়া দেওয়া যাচ্ছে না, 90 বছর বয়স, পেশেন্টের হার্ট ডিজিজ আছে, পেশেন্টের রেসপিরেটরি প্রবলেম আছে, তখন এই পেশেন্টের অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে না, তখন আমরা পারকিউটেনিয়াস কোলেসিস্টোস্টমি করব, আল্ট্রাসোনোগ্রাম গাইডেড পারকিউটেনিয়াস কোলেসিস্টোস্টমি। পেশেন্টের এমপাইমা গলব্লাডারও এটা ট্রিটমেন্ট করা যেতে পারে। তাহলে আমরা উল্টা দিক থেকে এসেছিলাম, পারকিউটেনিয়াস কোলেসিস্টেক্টমি না, কোলেসিস্টোস্টমি, মানে ওপেনিং করে দেওয়া হবে গলব্লাডারটাকে, এক্সটেরিয়র কোলেসিস্টোস্টমি।
ইমার্জেন্সি কোলেসিস্টেক্টমি, আর্লি কোলেসিস্টেক্টমি, ইন্টারভেল কোলেসিস্টেক্টমি। তাহলে আমরা একুট কোলেসিস্টাইটিসের ট্রিটমেন্টে পেলাম কনজারভেটিভ ট্রিটমেন্ট এন্ড অপারেটিভ ট্রিটমেন্ট, কনজারভেটিভ ট্রিটমেন্ট এন্ড অপারেটিভ ট্রিটমেন্ট। নেক্সট স্লাইড। যে কোনো অপারেশনে কমপ্লিকেশন হতে পারে, পার অপারেটিভ কমপ্লিকেশন। যে 5 নম্বর পয়েন্টে চলে যাও, 1 2 3 4 5 এ চলে যাও। অ্যানাস্থেটিক হ্যাজার্ড। যে কোনো পেশেন্টের যে কোনো অপারেশনে অ্যানাস্থেসিয়া দেওয়া হলে লোকাল অ্যানাস্থেসিয়া, রিজিওনাল অ্যানাস্থেসিয়া অথবা জেনারেলাইজড অ্যানাস্থেসিয়া, যে কোনো অ্যানাস্থেসিয়ার অ্যানাস্থেটিক হ্যাজার্ড আছে। প্রতিটাই তোমরা অ্যানাস্থেসিয়ার স্যারদের একটা ক্লাস থাকার কথা আমাদের পেশেন্টের, জিএফএল যে কোনো, এটা আমরা ডিটেইলস এখানে লিখি। নাম্বার 1 অ্যাক্সেস কমপ্লিকেশন। অ্যাক্সেস কমপ্লিকেশন মানে আমি যে পেটের ভিতরে ঢুকবো, অ্যাক্সেস করব, এই ঢুকার সময় কমপ্লিকেশন হতে পারে, এটাকে আমরা বলছি অ্যাক্সেস কমপ্লিকেশন। সাধারণত এটা ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমির জন্য বলা হয়। অ্যাক্সেস ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমির সময় পোর্ট আমরা যে ইউজ করি, পোর্ট ঢুকাই, পোর্ট তৈরি করি আমরা যখন ট্রকার এবং ক্যানুলা ইউজ করি, সেই সময় ভিসেরাল ইনজুরি হতে পারে, ব্লাডার ইনজুরি হতে পারে, ইন্টেস্টাইন ইনজুরি হতে পারে, এটাকে আমরা বলছি অ্যাক্সেস কমপ্লিকেশন। নাম্বার 2 ইন্ট্রা অপারেটিভ পারফোরেশন অফ গল ব্লাডার। আমরা অপারেশন করার সময় গল ব্লাডার আমাদের কারণে আয়াট্রোজেনিক গল ব্লাডার ফুটা হয়ে গেল, দ্যাট ইজ ইন্ট্রা অপারেটিভ পারফোরেশন অফ গল ব্লাডার। হিমোরেজ, ছোটখাটো হিমোরেজ হবে, ব্লিডিং তো হবে, দ্যাট ইজ নট দ্য কমপ্লিকেশন। হিমোরেজ ফ্রম মেজর ভেসেল, হিমোরেজ ফ্রম গল ব্লাডার বেড হতে পারে, ট্রকার সাইড থেকে হতে পারে। এই হিমোরেজটা হলো কমপ্লিকেশন। এর মধ্যে মেজর ভেসেল যদি কমপ্লিকেশন হয় তাহলে সেটা ডেঞ্জারাস। তখন আমরা ল্যাপারোস্কোপি করার সময় যদি মনে হয় যে মেজর ভেসেল থেকে ব্লিডিং হচ্ছে, তখন আমাদেরকে সাথে সাথে ইমিডিয়েটলি কনভার্সন ল্যাপারোস্কোপি টু ওপেন যেতে হবে, ল্যাপারোটমি করতে হবে। এটা আয়াট্রোজেনিক বাইলেক ইনজুরি। এটা পুয়ার ডিসেকশনের কারণে হতে পারে, অথবা পেশেন্টের অ্যানাটমিটাই খারাপ ছিল, সেটা আমরা বলি ডিফিকাল্ট অ্যানাটমি। অ্যানাটমিক্যাল কোনো ম্যালফরমেশন ছিল, যে সিস্টিক ডাক্ট ঠিকমতো ছিল না, খুব শর্ট। ইয়ার মধ্যে আমরা মেজর ভেসেল ইনজুরির মধ্যে যেটা বলবো, হেমোরেজের মধ্যে একটা পয়েন্ট আছে যে ইনজুরি হতে পারে। হিমোরেজের মধ্যে, মেজর ভেসেলের মধ্যে আমাদের সিস্টিক আর্টারি, তো আমরা ক্লাম্প করবো, ক্লাম্প করার আগেই যদি ব্লিডিং হয় তাহলে কমপ্লিকেশন হবে। রাইট হেপাটিক আর্টারি থেকে ব্লিডিং হতে পারে, সেটাও কমপ্লিকেশন হবে, এটা মেজর ভেসেল হতে পারে। আর কিছু কমপ্লিকেশন আছে, বাইল ডাক্টে স্টোন, স্টোন ইন দা, যদি হার্টম্যান পাউচ স্টোনটা পুয়ার ডিসেকশনের কারণে হতে পারে, দ্যাট ইজ দা, ভাগ করে নিবা কমপ্লিকেশন গুলোকে। একটা হচ্ছে অ্যানাস্থেটিক হ্যাজার্ড, আর এটা হচ্ছে যে অপারেশন রিলেটেড। অপারেশন রিলেটেড আবার কমপ্লিকেশন, দেখো আমি লিখেছি পার অপারেটিভ কমপ্লিকেশন অপারেশনের সময়, আর একটা হবে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। নেক্সট স্লাইড। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, কোলাঞ্জাইটিস। আমি ওখানে কাজ করে আসছি, ওখানে ইনফ্লামেশন হলো। জন্ডিস পেশেন্টের কেন হতে পারে? জন্ডিস কোলাঞ্জাইটিসের জন্য হতে পারে, বা রেসিডুয়াল স্টোন। রেসিডিউ মানে কোনো কিছু থেকে যাওয়া, তলানি, অবশেষ, যে আমি স্টোন বের করে নিয়ে আসছি কিন্তু কিছু স্টোন রয়ে গেছে, আমার মিস করেছি, আমি পাইনি, দ্যাট ইজ কল্ড রেসিডুয়াল স্টোন। রিটেইনড স্টোন অর রেসিডুয়াল স্টোন। রিকারেন্ট স্টোন, রিকারেন্ট স্টোন কাকে বলে, রেসিডুয়াল স্টোন কাকে বলে? ইট ইজ বাইল যে লিকেজ হলো গলব্লাডার পারফোরেশনের কারণে হোক বা পরবর্তী হোক, পোস্ট অপারেটিভ পেশেন্ট, আমরা তখন কোনো কারণে ইনজুরি হয়ে গেছিল, আমরা খেয়াল করিনি, পরবর্তীতে বাইল লিকেজ করে পেরিটোনাইটিস হচ্ছে, বিলিয়ারি পেরিটোনাইটিস। রেসিডুয়াল স্টোন একটা কমপ্লিকেশন। বিলিয়ারি ফিস্টুলা, পোর্ট সাইট ইনফেকশন, পোর্ট সাইট হার্নিয়া, পোর্ট সাইট মেটাস্টেসিস। কমপ্লিকেশন গুলো, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন গুলো আমার কাছে সিরিয়াস মনে হয়। কোলাঞ্জাইটিস, জন্ডিস, বিলিয়ারি পেরিটোনাইটিস, ইনভেস্টিগেশনে যেতে হবে। আল্ট্রাসোনোগ্রাম করতে পারি, ইআরসিপি, এমআরসিপি। ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট গুলো পেটের ভিতরে আমরা ইন্ট্রোডিউস করব, তাহলে সেখানে আমাকে ফুটা করতে হবে, এই জায়গাটার নাম হলো পোর্ট, এগুলোকে আমরা বলি ল্যাপারোস্কোপিক পোর্ট। এখন এটা করি কোনটা আগে করি, কোনটার সাইজ কত, বিগেস্টিক পোর্ট, রাইট হাইপোকন্ড্রিয়াক পোর্ট, রাইট ইলিয়াক ফোসা পোর্ট। আমরা ইউজুয়ালি 4টা পোর্ট করি, এর মধ্যে 2টা হলো 10 মিলিমিটার পোর্ট, সাইজ 10 মিলিমিটার পোর্ট, আর 2টা হলো 5 মিলিমিটার পোর্ট। 10 মিলিমিটার পোর্টের একটা দিয়ে আম্বিলিকাল পোর্ট, যেটা প্রথমে আমরা করি, সেদিক দিয়ে যাবে ক্যামেরা, ইন্ট্রোডিউস করি আমরা ক্যামেরা, আর এপিগেস্ট্রিক পোর্ট দিয়ে আমরা ইনস্ট্রুমেন্ট দেই, এবং সেদিক দিয়ে সাধারণত আমরা গল ব্লাডারটাকে বের করি। এই পোর্ট সাইটে ইনফেকশন, যে কোনো জায়গায় কাটা ছেঁড়া যেমন ইনফেকশন হতে পারে, তেমনি পোর্ট সাইটে ইনফেকশন হতে পারে, পোর্ট সাইটে ইনফেকশন হতে পারে। হার্নিয়া, পোর্ট সাইট হার্নিয়া, আমরা যে কোনো অপারেশন করি সেখানে হার্নিয়া হতে পারে, সেটাকে বলা হয় ইনসিশনাল হার্নিয়া। আমরা অপারেশন করে চলে আসলাম 6 মাস পরে বা 6 বছর পর, মার্সি দেখেছিল কি এক কিছুদিন আগে বিলিয়ারি পেরিটোনাইটিস, তখন যদি ল্যাপারোটমিটা হতো, সেপ্টিসিমিয়া হয়ে গেছে। 18 দিন পর আছে ইআরসিপি, আছে এমআরসিপি। আমরা বলেছি যে আমরা কোলেসিসের ট্রিটমেন্ট আমরা বলেছি কনজারভেটিভ ট্রিটমেন্ট, অপারেটিভ ট্রিটমেন্ট। কনজারভেটিভ ট্রিটমেন্টে বলছি আমরা 4 প্রিন্সিপাল। অপারেটিভ ট্রিটমেন্টে আমরা বলছি ABCD। ABCD বলছি ইমার্জেন্সি কোলেসিস্টোস্টমি, ইমার্জেন্সি কোলেসিস্টেক্টমি, আর্লি কোলেসিস্টেক্টমি, ইন্টারভেল কোলেসিস্টেক্টমি।
কিন্তু তোমরা প্রথমে ভাইবা বোর্ডের জন্য কি বলবা যে কোলেলিথিয়াসিস হচ্ছে কি ট্রিটমেন্ট, স্যার কোলেসিস্টেক্টমি করব। কি কোলেসিস্টেক্টমি করব, এখানে পয়েন্ট দেওয়া আছে দুটা, ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি, ওপেন কোলেসিস্টেক্টমি, দুটা পদ্ধতি আছে, আমরা যে কোনো একটা করব। এখানে আবার 4টা করে নাম দেওয়া আছে, এগুলো তোমরা এখন ভুলে যাও। অনেক পিস করে ওরাল বাইল সল্ট থেরাপি, যে গলে মানে হোমিও ওষুধের মতো বাইল সল্টকে গলায় নিয়ে বের করে আসবে, হ্যাঁ, ওরাল বাইল সল্ট থেরাপি, টেনোডি অক্সিকোলিক অ্যাসিড এবং আরসিডি অক্সিকোলিক অ্যাসিড। কোলেসিস্টেক্টমি করতে আমি করব না, করা যাবে না, পেশেন্টকে বুঝাইতে হবে এটা করা ল্যাপারোস্কোপি করা যাবে, এটা ওপেন করতে হবে। এই ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি করার কন্ট্রা ইন্ডিকেশন আছে, অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশন, রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন। ইন্ডিকেশনটা আমরা সার্জন ব্লাডার ম্যালিগন্যান্সি, ওকে তো কখনোই আমরা ল্যাপারোস্কোপি করব না, আমরা ওপেন করব, সেখানে আমাদের এক্সিশন বেশি, কন্ট্রোলড কোয়াগুলোপ্যাথি, পেশেন্টের ব্লিডিং ডিসঅর্ডার আছে, কন্ট্রোল করা হয় না। এম্পায়ামা গল ব্লাডার, এখানে এইটা মনে রাখো, এম্পায়ামা গল ব্লাডারে কোনো সার্জন আছে, তারা খুব এক্সপার্ট সার্জন, তারা বলে না আমরা কেস হয়ে গেছে, ওখানে তো আমাকে পেরিটোনিয়াল টয়লেটিং করতে হবে। এটা নতুন শব্দ, পেরিটোনিয়াল টয়লেটিং। টয়লেট তো আমাদের বাসায় আছে রুমের সাথে, এই টয়লেট না, পেরিটোনিয়াল টয়লেটিং। পেরিটোনিয়ামে যদি কোনো ইনফেকশন থাকে, ওই যে আমরা যেটা বলেছিলাম জেনারেলাইজড পেরিটোনিয়াইটিস, সেখানে থাকলে আমাদেরকে পুরো পেরিটোনিয়ামটাকে নরমাল স্যালাইন দিয়ে ইরিগেশন করে ওয়াশ করতে হয়, দ্যাট ইজ কল্ড পেরিটোনিয়াল টয়লেটিং। তাহলে গলব্লাডার পারফোরেশন হলেও আমাদেরকে ওপেন করতে হবে, ল্যাপারোটমি করতে হবে। সিভিয়ার কোমরবিড ডিজিজ, হাই রিস্ক ফর জিএ টাইম, তখন আমরা ভিতরে নিউমো পেরিটোনিয়াম করি, অ্যাবডোমেন ওয়ালটাকে ফুলায় ওখানে জায়গা করি। আমরা এই নিউমো পেরিটোনিয়াম করতে কি ব্যবহার করি, ব্যবহার করলে ওখানে প্রবলেম আছে না। কার্বন ডাইঅক্সাইডটা আমাদের এখানে ফিজিওলজিক্যাল গ্যাস, কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরের মধ্যে আছে, হ্যাঁ, ও কার্বনিক অ্যাসিড, বাইকার্বনেট, এটাতে কার্বন ডাইঅক্সাইড আমাদের সাথে আছে। খুব দ্রুতই সে রিঅ্যাবজর্ব হয়ে রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে বের হয়ে যায়, ফলে আমাদের কোনো ক্ষতি হয় না। আর এটা ইনার্ট গ্যাস, থার্মিক পরিবহন, সে আগুন ধরাবে না। এই কারণে আমরা ল্যাপারোস্কোপিক পোর্ট করা, এগুলো কিন্তু খুব লাগে। ল্যাপারোস্কোপি করব, কিন্তু আমরা পারোপারেটিভে দেখা গেল ওপেন করতে হচ্ছে। এখানে যদি আমরা দেখি যে আমরা পারছি না, অথবা ব্লিডিং হচ্ছে, খারাপ হচ্ছে, পারফোরেশন হলো, সেগুলো ক্ষেত্রে ডেন্স ফাইব্রোসিস, আমরা কাজ করতে পারছি না, সিভিয়ার অ্যাডেশন, কাজ করতে পারছি না, প্রেজেন্স অফ মিরিজি সিনড্রোম, ওই যে আমরা বললাম যে কিছুক্ষণ আগে যে সিস্টিক ডাক্ট, নেক অফ দ্য গল ব্লাডার অথবা হার্টম্যান পাউচে একটা স্টোন দীর্ঘদিন থাকলে সে ওই ওয়ালটাকে ইরোড করে, মানে ইরোশন করে, কমন বাইল ডাক্টের ওয়ালেসকে ইরোশন করবে, কমন বাইল ডাক্টের উপরে কমন হেপাটিক ডাক্ট, সেখানে ইরোশন করে একটা ফিস্টুলা তৈরি করবে, এটাকে বলা হয় মিরিজি সিনড্রোম। এটা করলে পারবো না ল্যাপারোস্কোপি